বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আজকে ক্লাসে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের তৃতীয় ক্লাস করব। সো গত ক্লাসে আমরা একটা আয় ব্যয়ের হিসাব বিবরণী করেছিলাম, তাই না? সো আজকে আমরা একটা কিভাবে একটা স্যালারি রিপোর্ট কিভাবে একটা তৈরি করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। স্যালারি পাশাপাশি সেলস দুইটাই থাকবে। তো মূলত এটা সেলস রিপোর্ট হবে। তো একটা সেলস রিপোর্ট যখন আমরা তৈরি করতে যাব তাহলে আমাদের একটা নতুন ফাইল নিয়ে করতে হবে। তো আমরা চাইলে কিন্তু এইখানেও করতে পারি, আমাদের নতুন করে শিট অ্যাড করে কিন্তু কাজগুলো করতে পারি কিন্তু এখানে। তো আমরা একেবারে টোটালি একটা নতুন ফাইল নিয়ে করব। কেন করব আমরা? যদি আমরা আয় ব্যয়ের হিসাবটা, যেমন এখানে আমি মাসিক আয় ব্যয় করছি, তার মানে এখানে আমি কোন মাসের করলাম এখানে নাম লিখে দিলাম। ফর এক্সাম্পল এটা মে দিয়ে 2024। তাহলে এই জিনিসটাই সেম আমি কপি করব, কপি করে আমি কি করতে পারি? এপ্রিল করতে পারবো, পারবো না? জাস্ট হলো মুভ অর কপি, কপি করব এখানেই। এইখানে আমরা কিন্তু কপি করে করে কাজ করতে পারবো। ওকে, আমরা এটাকে ক্লোজ করছি। ক্লোজ করার জন্য কন্ট্রোল ডাব্লিউ প্রেস করব, সেভ দিয়ে দিব। তাহলে একটা সেলস রিপোর্ট তৈরি করার জন্য একটা কোম্পানির সেলস রিপোর্টে কি কি থাকতে পারে? সেলস কারা করে? সেলস করে এমপ্লয়িরা, তাই না? তাহলে এমপ্লয়িদের নাম থাকবে, তাদের ইউজার আইডি থাকতে পারে, মাসের নাম থাকতে পারে, তারা কোন মাসে কত সেলস করলো এগুলো থাকতে পারে, এভারেজ সেল থাকতে পারে, তারপরে টোটাল সেলস থাকতে পারে, বোনাসের বিষয়গুলো থাকতে পারে, ইত্যাদি অনেকগুলো বিষয় এখানে থাকে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা যদি এখানে লিখি, ফর এক্সাম্পল আমরা এই জায়গা থেকে করছি, এটা লিখছি, সব বড় হাতে লিখবো আমরা। সেলস রিপোর্ট 2024। আচ্ছা, সেলস বানটা ফুল হয়েছে, SALES, তাই না? ওকে, যদি বানানের ব্যাপারে সমস্যা হয়, আমরা যদি এখানে লিখি এখন SALES, এখানে আমাদের দেখানোর কথা। ওকে, সেলস রিপোর্ট, তারপর আমাদের কোম্পানির নামটা থাকবে, তাই তো? আমরা যদি এখানে নামটা দিয়ে দিই, ফর এক্সাম্পল HSIT সলিউশন বিডি। এখন কি থাকবে এখানে? আমাদের এসএল নং মানে সিরিয়াল নং, তারপর হলো এমপ্লয়ি নেম, তারপর হলো আইডি নং, এমপ্লয়ি নেম থাকবে, আইডি নং থাকবে। আচ্ছা, তারপর আমাদের একটা অপশন থাকবে যেটা সেলস, SELES, সেলস। তো সেলস এর মধ্যে কি থাকবে? আমাদের আন্ডারে মান্থ গুলো থাকবে। ওকে, তাহলে মান্থ আমরা কি দিতে পারি? ফর এক্সাম্পল আমরা এখানে 6 মাসের রিপোর্ট তৈরি করবো। কয় মাসের? 6 মাসের হতে পারে, পুরো 1 বছরে হতে পারে। তাহলে আমরা এখানে লিখি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। আমরা 6 মাসের রিপোর্ট এখানে তৈরি করছি। আচ্ছা, তারপরে আর কি হতে পারে? এখানে সেলস এর মধ্যে আমাদের কি হতে পারে? টোটাল সেলস, তাই না? টোটাল সেলস, তারপরে কি আসতে পারে? আমাদের এভারেজ সেলস, এভারেজ সেলস, টোটাল সেল, এভারেজ সেলস, তারপর আমরা বোনাস। ওকে, এখন এটা পুরোটাকে আমাদের একটা ফরম্যাটে দাঁড় করাতে হবে। কিসে দাঁড় করাতে হবে? তাহলে আমার কিন্তু হলো এই পর্যন্তই তো, নাকি? মানে আমার হলো দেখতে হবে একটু,
আমার টোটালটা হলো এই পর্যন্ত নাকি? তাহলে আমাদের কি করতে হবে, এটাকে সেন্ট্রাল করতে হবে এই পুরো অংশটার নাকি? এর বাইরে তো আমার কোনো কাজ নাই। তাহলে আমরা প্রথমে কি করব, এটা পুরোটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা মার্জ অ্যান্ড সেন্টার করব। এখান থেকে ক্লিক করে মার্জ অ্যান্ড সেন্টার করব। তাহলে সেন্টার হয়ে গেল। তাহলে এইটাকেও ঠিক একই রকম ভাবে কি করব, মার্জ অ্যান্ড সেন্টার করে নিলাম। ওকে, তারপরে হলো কি আমাদের এই যে সেলস, সেলস বলতে কি পুরোটাকে আমি বুঝাচ্ছি নাকি, একদম এভারেজ পর্যন্ত। আচ্ছা, তার মানে হলো আমার এই জিনিসটাকে আমি উপরে দিব না নিচে দিব, মানে এই পুরোটা সেলসের অংশ তো নাকি? কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি দিচ্ছি, এটা কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল ভি দিচ্ছি, কাট করে পেস্ট করলাম। তাহলে এই পুরো সেলসটাকে আমরা মার্জ এন্ড সেন্টার করব। কি করব, মার্জ এন্ড সেন্টার করে ফেলি। আর এটা হলো আমাদের এমপ্লয়ির ইনফরমেশন, তাই তো, তথ্যটা। সো এইগুলোকে আবার আমরা মার্জিন, কারণ এইটাই হলো আমার টোটালটাই হলো কি আমার হেডার, তাই না? এই জায়গাটাকে আমাকে সুন্দরভাবে ডেকোরেট করতে হবে। সো আমরা কি করব, সিরিয়াল নংটা, কারণ এটা তো একটা ছক করব, আমরা একটা সেলের মধ্যে করব, তাই না? এখানে সেল ভাগ রাখবো না, তাহলে এটা মার্জিন সেন্টার। কি করব, এখান থেকে মার্জিন সেন্টার, এটা কি করব, মার্জিন সেন্টার, মার্জিন সেন্টার। ওকে, আচ্ছা এটা তিনটা ঘর হয়ে গেছে মনে হয়, দুইটা, মার্জিন সেন্টার। এটা আমরা দেখতে পাচ্ছি দূরে, বেশি দূরে দূরে, তাহলে এখানে আমরা ডাবল ক্লিক করলে আমার যতটুকু জায়গা অতটুকু নিবে, তাই না? এগুলো আমরা একটু, যেগুলো জায়গা বড় বড় আমরা একটু এইভাবে সিলেক্ট করে দিব। তাহলে সেলস রিপোর্ট, এটা আমরা ফন্ট সাইজটাকে বাড়াইতে পারি, এখান থেকে জাস্ট হলো বাড়িয়ে দিব। সো এটা আমরা ফর এক্সাম্পল কত দিলাম, 26 দিলাম, দিয়ে এটাকে কি করলাম, বোল্ড করে দিলাম। এটা আমরা ফন্টটার কালার চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ডের কালারও কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি। সো আমরা হালকা এরকম টাইপের একটা কালার দিই, এটা দিলাম। তারপরে হলো এটা তো আমরা একটু কি করব, বাড়িয়ে দিব। সো আসলে কোম্পানির নামটা উপরে হয়, কোথায় হয়, আসলে এইটার নিচে আসবে, কোম্পানির নামটা হবে উপরে। সো আমরা এখানে লিখে দেই। সো এখানে এক্সেল আরেকটা বিষয় হলো, আমি যেই বিষয়টা লিখবো অটোমেটিক সেই বিষয়টা কিন্তু, মানে জাস্ট এজ লিখলাম, ওরকম লেখা আগে লিখেছি বলে আমার এটা চলে আসছে, আমি ইন্টার দিলে চলে আসলো এটা, তাই না? তারপরে এখানে জাস্ট গিয়ে আমি কি করব, আগের যে লেখাটা আছে ওইটা পেস্ট করে দিব। এখানে দুই ভাবে আমাদেরকে কপি করা যায়, একটা হলো সেল, একটা হলো সেলের ভিতরে তথ্য। সো আমি যদি পুরো সেলটাকে কপি করি কন্ট্রোল সি দিয়ে, করে যদি আমি এখানে পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে, তাহলে আমার পুরোটাই চলে আসছে, তাই না? তো আমি চাচ্ছি কি, সেলের ভিতরে তথ্যটা শুধু কোনটা, তাহলে আমি সেলের ভিতরে যাব, ডাবল ক্লিক করব, সেলের ভিতরে গিয়ে পুরোটা সিলেক্ট করে নিব কন্ট্রোল সি দিয়ে, অথবা কন্ট্রোল এ দিয়েও আমরা পুরোটা ধরে আমরা কি করলাম, ড্রাগ করে সিলেক্ট করলাম, তাই না? এই যে আমি কিন্তু এখান থেকে ড্রাগ করেছি, ফর এক্সাম্পল নিচেরটা দেখাচ্ছি, এই যে আমি ড্রাগ করেছি, এটা সিলেক্ট হয়েছে না? তো আমি এখানে সেলটার ভিতরে গিয়ে কন্ট্রোল এ দিলেও কিন্তু আমার পুরো লেখাটা সিলেক্ট হয়ে যাবে। সো এখান থেকে কন্ট্রোল সি করে আমি যদি এখানে গিয়ে কন্ট্রোল ভি দেই, এখন কিন্তু আমার শুধু তথ্যটা আসলো। ডিলিট করতে চাইলে যেই সেলে আমরা করেছি সেই সেলে একটা ডিলিট প্রেস করব। তো সেলস রিপোর্ট এটাকে আমরা এখন একটু বড় করি নাকি, আমরা চাইলে এখান থেকেও বড় করতে পারি, পারি না? ফন্টের ভিতরে না গিয়ে আমরা এখান থেকেও বড় করতে পারি, বোল্ড করছি, এটাকে আমাদের আরেকটু বড় করতে পারি, বেশি বড় করলে আবার খারাপ দেখাবে। ওকে, সেলস রিপোর্ট এইটাকে আমরা একটু কালার দিতে পারি। ওকে, তাহলে আমাদের কতজন এমপ্লয়ি থাকতে পারে, একটা কোম্পানির 1000 জন এমপ্লয়ি থাকতে পারে, তাই না? আচ্ছা, এখানে এমপ্লয়ি নেম, সিরিয়াল নং, আইডি নং, আমরা সিরিয়াল নং দিয়ে দিই, তাহলে 1 2 নাকি? তাহলে 1 2 দিলে আমার, আমি কয়জন নিব, 10 জন নিব, কয়জন? সো আমি জাস্ট এখন 1 এবং 2 ধরার পর আমরা একটা সিরিয়াল করব। সো আমার ফর এক্সাম্পল 2 লিখবো, আমি 3 লিখবো, তো এত লিখার আমার দরকার আছে? এখন 1000 জন এমপ্লয়ি, আমি কি এতগুলো লিখার সময় হবে? তার মানে কি করব, 1 এবং 2 একটা সিরিয়াল দিয়ে দিব, দেওয়ার পরে এই দুটোকে সিলেক্ট করব, শিফট ধরে সিলেক্ট করব, এই যে একটা পয়েন্টার আছে এখানে ধরে আমরা টানবো আমার যতটা প্রয়োজন, ঠিক আছে? ফর এক্সাম্পল আমার কয়টা প্রয়োজন, 10, আমার 10টা চলে আসছে। ওকে, তো এখান থেকে আমরা এটাকে সেন্ট্রাল করে দিই। তারপরে এমপ্লয়ি নেম, এখন এমপ্লয়ি নেম থাকতে পারে কি, এমডি হাবিবুর শাওন, তারপরে কি হতে পারে, এমডি আজাদ, এমডি আশিক।
সো এরকম থাকতে পারে, আমি জাস্ট এগুলোকে কপি করে দিচ্ছি, কেমন? ওই জিনিসটা আমরা কপি করে দিয়ে দিলাম, নাম লেখার সময় নেই। সো জাস্ট এখানে আমাদের নামটা যেহেতু এই পাশে চলে গেছে, ভিতরে অ্যাক্রস হয়ে গিয়েছে, আমরা এখানে একটা ডাবল ক্লিক করব এই জায়গাটা, এটা মনে রাখতে হবে, এখানে ডাবল ক্লিক করলে আমাদের এটা সে জায়গাটা নিয়ে নিবে, কারণ আমার টেনে টুনে বড় করার দরকার নেই। আইডি নং থাকতে পারে, তো একটা এমপ্লয়ি কি থাকতে আইডি থাকতে পারে 101.01 এরকম আইডি থাকতে পারে কিনা, ঠিক আছে? 101.02 এগুলো আইডি নাম। আমরা জাস্ট হলো এখানে ডাবল ক্লিক করলে আমার যে পর্যন্ত তথ্য নিয়েছি ওই পর্যন্ত আমার সুন্দরভাবে চলে আসলো। সো 9 এর পরে সে আবার 1 নিয়েছে, 9 এর পর আমরা 10 করে দেই। আচ্ছা 1 মানে 10 বোঝায়, সো আমরা এটাকে 11 করে দেই। দশমিকের হিসাবটা একটু ওইভাবে আসবে, কারণ 101.1 মানেই কিন্তু এটা 10 বোঝায়, তাই না? ওকে, এখন আমরা কি করব, সেলস লিখবো। তাহলে এই এমপ্লয়ি নাম্বার 101.01 যে আইডির এমপ্লয়ি এটা আছে, ও জানুয়ারি মাসে সে সেলস কতটা করছে। সো একটা কোম্পানির মধ্যে কি থাকে, তাদের প্রতি মাসে কতটা সেলস থাকে, বা একটা এমপ্লয়ির মধ্যে সেলস টার্গেট দেওয়া হয় যে তোমাকে এত টাকা সেলস করতে হবে, মানে এত টাকার নিচে সেলস করা যাবে না, করলে তোমার বেতন থেকে এটা কি তোমার বেতন থেকে কেটে নেওয়া হবে। কোম্পানি চাকরিতে কিন্তু এই ধরনের প্রেশারাইজ গুলো করা হয়। তারপরে হয়তো বলতে পারে যে তুমি যদি এত টাকার বেশি সেলস করো তাহলে তোমার জন্য এটা বোনাস আছে, তুমি যদি তোমার নির্ধারিত সেলসটা করো এটা তো তোমার বেতন পাবা, কিন্তু তুমি যদি এর বাইরেও যদি ফর এক্সাম্পল তার সেলস টার্গেট দেওয়া হয়েছে 20,000, তাকে বলা হলো তুমি যদি 20,000-এর উপরে করো, সরি 20,000, তুমি যদি 40,000-এর উপরে করতে পারো, মানে ডাবল সেলস করতে পারো, তোমার জন্য কি আছে, বেতনের সাথে মানে 5,000 টাকা তোমাকে কি দেওয়া হবে, ইনক্রিমেন্ট দেওয়া হবে। তো এই বিষয়গুলো কিন্তু থাকে। সো আমরা এখানে সেলসে লিখবো। সো ফর এক্সাম্পল হাবিবুর শাওন এখানে সেলস করছে সে কত হাজার, 30,000। তারপরে আজাদ সেলস করছে জানুয়ারি মাসে হলো 25,000। আশিক আবার ভালো সেলস করে ফেলছে নাকি, আশিক করে ফেলছে 35,000, আর একটু হলে 40 হয়ে যেত। সো আবার একই রকম ভাবে আমরা এখানে 15 দিতে পারি, সবাই তো ভালো করবে না, কেউ নতুন চাকরি জয়েন করছে সে 10,000 করবে, তাই তো? আবার হলো 22,000 থাকবে, 21,000 থাকবে, আবার 18,000 থাকবে, আর কত থাকতে পারে, 32,000, 30,000। সেটা হলো জানুয়ারি মাসের। সো একই রকম ভাবে আমাদের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এইভাবে কিন্তু হবে। সো আমরা জাস্ট হলো এই জিনিসগুলোকে একটু কি করব, কপি করব, করে এখানে জাস্ট হলো পেস্ট করে দিব, দিয়ে হয়তো আমরা কিছু জায়গা আমরা একটু কি করে দিলাম, এখানে 4 করে দিলাম, এখানে 4 করে দিলাম, এখানে 30-এর জায়গায় এখানে আমরা কত করে দিব, 31 করে দিলাম, এখানে 10-এর জায়গায় এখন একটু ইমপ্রুভ করছে 15, 22-এর জায়গায় এটা 20 হতে পারে, 21-এর জায়গায় 24 হতে পারে। সো ফর এক্সাম্পল আমরা এইভাবে দিলাম। সো এইভাবে করে একটু আমরা দিতে পারি 10,000। আচ্ছা এটা 2,40,000 হয়ে গেছে, তাই তো? 24,000। আচ্ছা 21,000, একটা শূন্য কমায় দিই। সো জাস্ট আমরা এখান থেকে কি করতে পারি, 22,002, দেখি এটাকে কপিটা নিই আমরা। আচ্ছা সো অটো কিন্তু এখানে হয়ে গেল। ঠিক একই রকম ভাবে এখানে আমরা একটা দেই, ফর এক্সাম্পল আমরা দিচ্ছি 29,501, তারপর দেবো কি 30,502, এটা দিয়ে আমরা এখন জাস্ট হলো টেনে দিব। আমি একটু বিভিন্ন ফরম্যাটের একটু নিয়ে আসতেছি, তাহলে আমাদের একটা হিসাব পাওয়ার জন্য। ওকে, আমার এখানে আর কয়টা আছে, 2টা মাস, তো এই 2টা মাস আমি এখান থেকে টেনে দিয়ে দিলাম। ওকে, তাহলে মোটামুটি কিন্তু আমার সেলস রিপোর্টটা চলে আসছে, তাই না? ষান্মাসিক একটা রিপোর্ট, আমাদের 6 মাসের একটা রিপোর্ট চলে আসছে। আমি এখানে যে সিলেক্ট করেছি, ডিসিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করব, কারণ আমি যেটা কপি করলাম কন্ট্রোল সি তে কপি করছি, একটা মার্ক হয়ে আছে না, এটা
মার্কিংটা তুলে দেওয়ার জন্য, এটা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করলে এটা আমার ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে এখন আমাদের এখানেও কিন্তু টোটাল টানা লাগবে, তাই না? এখানে আমরা একটা দিব যে টোটাল, এখান থেকে এটা আমরা কি করব, মার্জ এন্ড সেন্টার করব। ঠিক আছে, মার্জ এন্ড সেন্টার করে এখানে আমরা টোটাল লিখব, টোটাল। এক একটা কোম্পানি ফরম্যাটটা এক এক রকম হয়ে থাকে। আচ্ছা, এখানে আমার ভুলে এই জায়গাটা মার্জ হয়ে গিয়েছে, তাহলে আমরা কি করব, আনমার্জ করতে পারবো। কি করতে পারবো? এখন আমি কি করব, আমার ভুলে আমার এটা ঘর একটা সেল বেশি আমি নিয়ে ফেলছি, তাই না? তো আমরা এখানে গিয়ে আনমার্জ সেলস করব, তাহলে আমার আনমার্জ হয়ে গেল। আমার দরকার হলো, আচ্ছা আইডি পর্যন্ত না, আইডি পর্যন্ত দরকার। ওকে, সো এটাকে আমরা কি করব, এই পাশে নিয়ে আসব। এখানে চাইলে আমরা ইকুয়াল ব্যবহার করতে পারি। এখন আমরা কি করব, এটা ছকের মধ্যে নিয়ে আসবো, তাই না? এটা আমাদের বর্ডার দিব। তাহলে আমার এই টোটাল এই পর্যন্ত, তাহলে জাস্ট আমি এখানে ক্লিক করলাম, আমার তো এই পর্যন্ত রিপোর্টটা, তাই না? এখন আমরা বর্ডারে যাব, আমরা এখান থেকে সুন্দর করে অল বর্ডার করে দিব, আমরা বর্ডার দিয়ে দিলাম। তারপর আমরা এখানে কিন্তু আরো কিছু আমরা লিখতে পারি, যে মান্থ লিখতে পারি, ইয়ার লিখতে পারি, পারি না? এই সেলের মধ্যে এগুলো তো আমরা পারবো অ্যাড করতে। নতুন করে এখন যদি আমি একটা সেল নিতে চাই, তাহলে আমি কি করি, এখানে একটা ক্লিক করব, করে এখানে কি করব, ইনসার্ট করব। তাহলে আমার কিন্তু একটা সেল কি হয়ে গেল, ইনসার্ট হয়ে গেল। এখানে কিন্তু আমি আমার তথ্যগুলো দিতে পারবো। ওকে, আমরা এটা দিচ্ছি না। সো এখন আমাদের ফন্টটাকে আমরা কি করব, এই যে এটা হলো আমার হেডার, তাই না? এটুকু হেডার, তো এটাকে আমরা বোল্ড করব, বোল্ড করে দিলাম, এবং এইটা আমরা হেডারে একটা কালার দিতে পারি। আচ্ছা, হেডারের এই যে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারি এটাকে হাইলাইট করার জন্য। ফর এক্সাম্পল, আমরা চাইলে এইটা হলো আমার এমপ্লয়ি ইনফরমেশন, সো এমপ্লয়ি ইনফরমেশনটাকে আমি কি করতে পারি, আলাদা কালার দিতে পারি। অবশ্যই এখানে বর্ডার থেকে দিতে হবে এমপ্লয়ি ইনফরমেশন। তারপরে এটা হলো আমাকে সেলস, সেলসেরটাকে আমি কি করব, একটা আলাদা কালার দিব। সেলসেরটাকে কন্ট্রোল জেড দিব, সেলসেরটাকে আমি এই কালার দিব। সো এখানকার লেখার কালারটাও একই রকম হয়ে গেছে, তো লেখাটা আমরা অটোমেটিক করে দিলাম। আর একটু হাইলাইট করব সেলসটাকে, ডিপ কালার দেই, এটা কালার দিলাম। বোনাস যেটা আছে এটাকে আমরা কি করব, বোনাসটাকে আমরা এটা কালার করে দিলাম। তাহলে আমাদের কি হলো, যে এখানে কোনটা কোন ইনফরমেশন আমাদের কাছে সহজে পাওয়া যাবে। আমরা চাইলে এইটুকুরও একটা কি দিতে পারি, হালকা একটা কালার ব্যবহার করতে পারি, পারি না? এই টাইপের কালার। তাহলে টোটাল ফরম্যাটিংটা আমার কিন্তু সুন্দর হলো। তো এখন আমরা কি করব, এটা একটা টোটাল করব। আমাদের এখান থেকে শুরু করে এইটার আগে আমরা একটা সেন্ট্রাল করে নিব। ঠিক আছে, সেন্ট্রাল করে নিলাম। এখন আমরা এগুলো একটু টোটাল করব। তো টোটাল তো আমরা সহজে করতে পারি, তাই না? জাস্ট হলো আমরা এখানে সাম ফর্মুলা অ্যাড করব। সো আমরা কিন্তু ম্যানুয়ালিও করতে পারি। তো ম্যানুয়ালি কিভাবে করে যারা জানে না, তারা হলো যে ইকুয়াল টু দিবে, তারপরে কি করবে, এই যে এটা কত নাম্বার সেল, সেল নাম্বার হচ্ছে 7i নাকি? তাহলে এখানে দেওয়া হবে কত, 7i। আচ্ছা, ব্র্যাকেট দিব, আমরা ব্র্যাকেট দিব, দিয়ে শুরু করব কত, আচ্ছা 8i না, 7, হ্যাঁ 8 এর মধ্যে আছে। তার আমরা কি দিব, আচ্ছা 8i, নামটা আগে হবে আই মনে হয়, i8। তাহলে আমার কিন্তু এই i8 আমাকে লেটার দিয়ে আগে করতে হবে, ঠিক আছে? i8, তাহলে আমার এটা চলে আসলো। তারপর আমরা কি দিব, প্লাস, প্লাস দেওয়ার পর আমরা কি দিব, তাহলে তারপরটা আসবে কত, i9 নাকি? তাহলে i9, তারপর আমার কত আছে, আবার প্লাস দিব, প্লাস দিয়ে কত দিব, i10, আবার কত দিব, আচ্ছা i10 হয়েছে, হুম, আচ্ছা প্লাস হবে, তাই না? আচ্ছা প্লাস, প্লাস i10, আবার প্লাস দিব, প্লাস দিয়ে কত দিব আমরা, i11, আবার প্লাস দিব, প্লাস দিয়ে কত দিব, i12। তাহলে এইভাবে করে কিন্তু আমরা এটা পুরোটা দিতে পারবো নাকি? আবার দেই, তারপরে কত দিব, 13। ওকে, নিয়ে নিয়েছে, ছোট হাতের দিলে সমস্যা নেই। তারপরে কত দিব, প্লাস আমরা দিব i14, তারপর প্লাস দিব, প্লাস দিয়ে দিব i15, আবার প্লাস দিলাম, প্লাস দিয়ে কত দিব, i16, আবার প্লাস দিলাম, প্লাস দিয়ে কত দিব, i17।
17 দিয়ে আমি ব্র্যাকেটটা কি করে দিব, ক্লোজ করে দিব। দিয়ে যদি আমি ইন্টার প্রেস করি, আচ্ছা আমার এখানে ফলস দেখাচ্ছে, কোথাও একটা ভুল হয়েছে। এইখানে আমি একটা ইকুয়াল দিয়েছি, কি দিয়েছি, এটা আমাকে প্লাস দিতে হবে, যার কারণে আমার রেজাল্টটা ফলস দেখিয়েছে। ইন্টার দিয়ে আমার কিন্তু টোটালটা চলে আসছে, তাই না? তাহলে আমার এটা অনেক কষ্ট করতে হলো নাকি, একদম পুরোটা। কারণ এখানে অসুবিধা কি, এভাবে করা যাবে। অসুবিধা হলো এখন যদি মাঝখানে আমি একটা সেল অ্যাড করি, করে যদি আমি এখানে একটা ফর্মুলা দেই, ফর এক্সাম্পল আমি এখানে ইনসার্ট করতেছি, আমি ইনসার্ট করলাম, এখন আমি এখানে কত দিব, আমার ধরেন যে 10,000 টাকা একটা বৃদ্ধি হলো, তাহলে এখানে আমার বৃদ্ধি হয়েছে, হয়নি। 1,000 টাকা আমি অ্যাড করছি, নতুন একটা এমপ্লয়ি মাঝখানে অ্যাড করছি, নতুন মানে এই আইডির নিচে একটা আইডি অ্যাড করে করলাম, বা এইখানে শেষের দিকে আরো একটা আইডি করলাম, কিন্তু আমার এটা অ্যাড হবে না, কি হবে না, অ্যাড হবে না। তো এটার অসুবিধাটা হলো এটা যে অটো এখানে অ্যাড হবে না। সো আমরা কি করতে পারি, আমাদের হলো যে যে ফর্মুলাটা আছে সেটা ব্যবহার করবো। সো আমরা এখান থেকে সামে যাব, সাম থেকে গিয়ে আমরা এভাবে যদি সিলেক্ট না হয়, আমরা এখানে একটা ক্লিক করব, বিগিনিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট এখানে শিফট শিফট ধরে করে করে জাস্ট ইন্টার দিয়ে দিব, তাহলে আমার খুব সহজে চলে আসলো। লিখতে হয়েছে বেশি কিছু, লিখতে হয়নি। এখন বাকিগুলো এখানে যতগুলো আছে আমরা জাস্ট হলো ডাবল ক্লিক করব, একটা ডাবল ক্লিক করব অথবা টেনে দিব, যদি ডাবল ক্লিকে না আসে আমরা এখানে টেনে দিব। আমার প্রত্যেকটা সুন্দরভাবে কিন্তু নিয়ে নিয়েছে, তাই না? একদম প্রত্যেকটা টোটালটা আমার কিন্তু চলে আসছে। সো একই রকম ভাবে এখানেও কিন্তু আমরা ওই ফর্মুলাটা অ্যাড করব, টোটালটা। তাহলে এখানেও যাব, আমরা গিয়ে সামে দিব, দেওয়ার পরে আমাদের অটো এখানে নিয়ে নিয়েছে। সো অটো না দিয়ে আমরা এভাবে সিলেক্ট করে দিব, দিয়ে আমরা এন্টার করে দিব। দেন হলো জাস্ট আমাদের, আচ্ছা এখানে কিছু একটা ঝামেলা করছে, আচ্ছা এসেছে। জাস্ট হলো আমরা কি করব, ডাবল ক্লিক করব, তাহলে আমার পুরোটা এখানে নিচে চলে আসছে। আচ্ছা টোটাল সেলসটা দশমিক কেন আসলো, দশমিক তো আসার কথা না। ও আচ্ছা সরি, আমরা আইডি নামটাকে আমরা সিলেক্ট করেছি, তাই না? তো আমরা এটা ডিলিট করে দিব, কি করব, এটাকে শিফট ধরে সিলেক্ট করব, করে ডিলিট দিয়ে দিব। সো আবার আমরা এখানে যাব, মানে ওই যে অটো কিন্তু আমার এটাও নিয়ে নিছে, তাই না? কিন্তু আমাকে অটো দেওয়া যাবে না, আমরা এখানে ম্যানুয়ালি ধরে এখানে শিফট ধরে এই পর্যন্ত দিব, দেওয়ার পরে এন্টার দিব। এখন কিন্তু আমার ঠিক আছে। বাদ বাকিটা আমরা এখানে, আমার আর ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নেই, জাস্ট ডাবল ক্লিক করব, অটো আমার এখানে এই পর্যন্ত সে নিয়ে নিয়েছে, তাই না? এগুলো হলো মজার বিষয়। সো আমার কিন্তু টোটালটা চলে আসে। এখন আমাদের কি দরকার, এভারেজ সেল দরকার। সো আমি চাইলে এইটাও টোটাল সেল নিয়ে আসতে পারবো না? তো জাস্ট আমি এখান থেকে টেনে দেই, তাহলে এইটারও টোটালটা আমি পাইলাম, যে একদম আমার 6 মাসের টোটাল কত আসতেছে। ওকে, এখন আমরা এভারেজ সেল করতে পারি। এখন এভারেজ বলতে কি বুঝায়, যে এই যে প্রতি মাসে আমার গড়ে কত হয়েছে, নাকি গড় কত হয়েছে। সো এভারেজ করার জন্য আমরা কি করতে পারি, যে এইটাকেই যদি আমি জাস্ট হলো কত দিয়ে ভাগ করি, 6 দিয়ে ভাগ করি, তাহলে হয়ে আসবে না? মাস কয়টা আমার, 6টা। তাহলে এটা তো টোটাল, টোটাল থেকে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাও হবে। অথবা আমি এইটাকেও আমি 6 দিয়ে ভাগ করতে পারি, পারি না? আবার অনেকে আমরা করতে পারি, আমরা গড় নির্ণয়ের একটা সূত্র জানি। সূত্রটা কি আমাদের জানা আছে? আমরা ক্লাস 5 এর পড়েছিলাম এটা, যে গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশি সংখ্যা। মানে হলো এগুলো হলো রাশি, এগুলোর আমি কি করব, গড় করব। তাহলে এই যে রাশিগুলো আছে, রাশিগুলোর প্রত্যেকটা যোগ করব, যোগ করে যোগফলের সাথে কি করব, আমরা ভাগ করব। তাহলে এটা হলো গড়ের সূত্র, তাই তো? তো এখানে আমরা ঠিক যদি ম্যানুয়ালি করি, তাহলে আমরা কি করতে পারি, এখানে ইকুয়াল টু দিব, দেওয়ার পরে আমরা কি করব, এটা একটা সেল নিব, প্লাস দিব, প্লাস দেওয়ার পর এটা সেল, তারপর আবার প্লাস, এটা সেল প্লাস, এটা সেল প্লাস, এটা সেল প্লাস, এটা সেল প্লাস, তারপরে কি দিব, আমরা ব্র্যাকেট ক্লোজ করব, নাকি ব্র্যাকেট ক্লোজ করব, করার পরে এই যে ভাগ চিহ্ন দিব, দিয়ে কত দিয়ে ভাগ করব, 6 দিয়ে ভাগ করব। আমি যদি ইন্টার প্রেস করি, আচ্ছা এখানে একটা প্লাস চলে আসছে, আচ্ছা ইকুয়াল লাগবে না, আমি যদি জাস্ট এখন ইন্টার প্রেস করি, আমার এভারেজটা শো করতেছে, তাই না? এভারেজ সেলস কিন্তু আমার চলে আসছে। আবার যদি আমরা এইটাকেও যদি ভাগ করি, তো আমরা কি করতে পারি, ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে কি করব, এইটা তারপরে ভাগ দিব, দিয়ে যদি আমরা কত 6 দেই, তাও কিন্তু আমাদের আসছে না? সো আমরা আসলে কোনটা করব, পার্থক্য দেখার কথা না, হয়তো হয়তো কোথাও একটা সিলেকশনে ভুল আছে। আচ্ছা যাই হোক, সূত্র এটাই, হয়তো এখানে কোনো একটা সিলেকশনে ভুল করছি, বা হতে পারে এইটা সহ ধরে ফেলছি। আচ্ছা তাহলে আমরা কি করব, এখান থেকে আমাদের একটা, আমরা অনেকগুলো ফর্মুলা আছে, আমরা যদি এখানে ইকুয়াল টু প্রেস করি, যদি এ দিয়ে সার্চ করি, তাহলে এ ভি দিয়ে সার্চ করলে আমাদের এভারেজ নামে একটা কি আসবে, ফর্মুলা আসবে।
আমরা এভারেজে ক্লিক করব। সো এইখানে এটা আছে কিনা আমরা দেখি, এইখানেও আছে, তাই না? এইখানকার বাহিরেও আমাদের এই যে মোর ফাংশন, আমাদের অসংখ্য এখানে ফাংশন আমরা এখান থেকে নিতে পারবো। ওকে, তাহলে আমরা কি করব, এখানে ইকুয়াল টু প্রেস করে নিতে পারবো, অথবা আমরা এখানে সাম থেকে এই যে ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে এভারেজ নিব। সো এভারেজ নেওয়ার পর আমার কিন্তু অটো সে এখানে ধরে ফেলছে, তাই না? সো আমরা এটাকে বাদ দিব, আমরা এখান থেকে সিলেক্ট করে কি করব, এটা সিলেক্ট করে দিব, তাই না? সো আমরা যদি এখানে জাস্ট একটা ইন্টারপ্রেস করি, আমার এভারেজটা দিয়ে দিয়েছে অটো, তাই না? তাহলে আমার কি, তাহলে আমাদের কিন্তু অটো চলে আসছে, তাই না? এখন কত আসছে, 26,000। আমাদের কি কোনো পার্থক্য দেখাইলো? ওকে, তাহলে এই যে আমাদের এভারেজটা আসলো, এখন এভারেজটাকে আমরা চাইলে নিচেও জাস্ট হলো ডাবল ক্লিক করে পুরোটাতে দিয়ে দিতে পারি। সো এইটারও আমি একটা এভারেজ নিয়ে আসতে পারি, পারি না? সো চাইলে আমার এটা ওইভাবে টেনে আমি এটার এভারেজ একটা বের করতে পারি টোটালটার। সো এই যে আমাদের এভারেজ সেলটা আসলো, এখন এখানে আমরা আরো কিছু কাজ করি। সেটা হলো যে আমি চাচ্ছি যে সর্বনিম্ন যাদেরকে আমরা টার্গেট দিয়েছিলাম, টার্গেটের নিচে যারা সেলস করেছে তাদেরকে আমরা একটু মার্ক করব। কি করব, এখন আমার 1000 জন এমপ্লয়ি আছে, কতজন? আর আমি বলেছি যে তোমরা যদি কি করো, 20,000 টাকার নিচে কেউ যদি সেলস করো তাহলে তোমাদের বেতন থেকে কি হবে, কর্তন যাবে, তাই তো? তাহলে বেতন থেকে যদি কর্তন যায়, তাহলে এই এই যে আমার আসলে 10,000 টাকার নিচে যারা সেলস করছে, সরি 20,000 টাকা নিয়ে যারা সেলস করছে তাদেরকে আমি কিভাবে খুঁজে বের করব? তাহলে এইভাবে খুঁজে খুঁজে বের করাটা কি অনেক কষ্টকর না? আমার খুঁজে বের করার জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করি, সেটা হলো কন্ডিশনাল ফরম্যাটিং ফর্মুলা। কি ফর্মুলা? কন্ডিশনাল ফরম্যাটিং। সো এইটা কোথায় পাবো আমরা? এই যে এই জায়গায় পাবো কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে আমরা করতে পারবো। সেটা কিভাবে করব? আমার প্রথমে সেলগুলোকে সিলেক্ট করে নেব, আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত, নাকি সেলস তো এগুলাই। তো এটা আমরা সিলেক্ট করলাম করে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর ভিতরে যাব, গিয়ে আমরা হাইলাইট সেল রুলসে যাব। আমরা সেলগুলোকে কি করব, হাইলাইট করব। সো আমরা লেস দেন মানে কি, কম। তো লেস দেন দিয়ে আমরা কি করব, এখানে এখানে আমরা 20,000 দিব, 20,000 দিলাম। 20,000 দেওয়ার পরে আমরা এখানে কি করব, এটা আমি কোন কালার, যেমন এটা রেড মার্ক অলরেডি আমাকে শো করছে, তাই না? এরা এই পার্সন গুলো 20,000 টাকার নিচে সেলস করছে, কোন কোন মাসে করছে সেটা শো দেখাচ্ছে, নাকি? আমি এটাকে হাইলাইট করব কি দিয়ে, আমরা এখান থেকে চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারি। কি করতে পারি? এই যে কাস্টমাইজ ফরম্যাট। সো এখান থেকে গিয়ে আমরা ফন্টটা কি হবে, কোন ফন্টের কালার ফরম্যাট নিব সেটাও দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা বর্ডারে যাব, বর্ডারটা যা আছে তাই ফিল কালারে যাব। ফিল কালারে গিয়ে আমরা কালারটাকে কি এই যে রেড কালার করে দিতে পারি, নাকি? দিয়ে যদি আমরা ওকে করি তাহলে দেখতে পাচ্ছি আমার একদম পুরোটা সব ফিল হয়ে গিয়েছে কালারটা, তাই না? দিয়ে আমরা জাস্ট ওকে করব। তাহলে খুব সহজেই কিন্তু আমি বের করতে পারলাম। কিন্তু এই জিনিসটা আমাকে যদি খুঁজে খুঁজে বের করতে হতো তাহলে আমার সময় লাগতো, তাই না? যেরকম আমার যদি হাজার হাজার এমপ্লয়ি থাকে সেখান থেকে আমরা খুব সহজে এটাকে খুঁজে বের করব। তো আমি যদি এখান থেকে চাই কে আবার বেশি করছে সেটা আমি বের করতে পারবো, পারবো না? আবার শিফট ধরে এখানে ধরবো, ধরে আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, হাইলাইট সেলে যাব, এখন কি গেদার দেন আমি কারা ভালো করেছে সেটা আমি এখান থেকে চাইলে মার্ক করতে পারবো। তো ফর এক্সাম্পল আমরা এখানে যদি দেই হলো, আমরা চাচ্ছিলাম যে 30,000 প্লাস যারা করবে নাকি তাদেরকে বোনাস দিব, নাকি 30, আমরা 30,000 দিলাম। দেওয়ার পর আমরা এটা হাইলাইট করবো, এই যে আমার রেড মার্ক দেখাচ্ছে, আমি এখান থেকে এটাকে একটু কাস্টম করব, ফিল্ড জায়গায় এটাকে কি করব, গ্রিন কালার করে দিলাম, দিয়ে ওকে করলাম। আমি কিন্তু সহজে পেয়ে গেলাম যে এই এমপ্লয়িগুলো আমার 30,000 প্লাস করছে, নাকি? তো 30,000 হলে তো বেশি এমপ্লয়িরা দেওয়া লাগতেছে। তো আমরা এটা চাইলে আবার চেঞ্জ করতে পারি, পারি না? আমরা এখান থেকে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে হাইলাইট রুলসে যাব, গেদার দেনে যাব, গিয়ে আমরা কত করব, এটা 35,000 করি, 35,000 দিয়ে আমরা ওকে করে দিলাম। তাহলে এখন মোটামুটি আচ্ছা একটু ঝামেলা হয়েছে, আগের যে ফরম্যাটিংটা আছে, এখন আগের ফরম্যাটিংটাও আসছে, পরে নতুন একটা দিছে ওইটাও আসছে, তাই তো? তো আগের ফরম্যাটিংটা যদি আমরা ক্লিয়ার করতে চাই, এখানে আমাদের একটা অপশন আছে ক্লিয়ার ফরম্যাটিং এর, এই যে এখানে একটা অপশন আছে। সো এখানে অনেকগুলো ক্লিয়ার অল, ক্লিয়ার ফরম্যাটস। সো আমি কি করতে যাচ্ছি, সো আমি ক্লিয়ার জাস্ট হলো এই যে ফরম্যাটটা ক্লিয়ার করে দিলাম, তাহলে আমার কিন্তু সবগুলো ক্লিয়ার হয়ে গেল, তাই না? সো এখান থেকে আবার আমি এটাকে, আচ্ছা পুরো ফরম্যাটটা ক্লিয়ার হয়ে গিয়েছে, আমরা দেখি এখান থেকে ক্লিয়ার অল করলে আচ্ছা সব ক্লিয়ার হয়ে গেল। মানে আমার যদি একদম পুরো তথ্যটাকে ডিলিট করার দরকার হয়, নতুন করে ইনপুট করার দরকার হয়, সেটা করতে পারবো। আচ্ছা
ওকে, শুধু আমরা ক্লিয়ার ফরম্যাট দিয়ে দেব, তাহলে আমার নাম্বারগুলো থেকে যাবে। দেন এটাকে আমরা আবার আগের মতো করে একটু ফরম্যাট করে নিব। আমরা বর্ডারটা অ্যাড করে দিব। সো আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। লেস দেন কত দিলাম আমরা? 20,000 নাকি? 20,000টাকে আমরা কাস্টম করব রেড দিয়ে। ওকে, তারপর আবার একই জিনিসটাকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে হাইলাইট করব কি দিয়ে? গ্রেটার দেন দিয়ে। সেটা কত করলাম আমরা? 35,000। দেন এটাকে আমরা কি করব? সবুজ দিয়ে করে দিব, দিয়ে আমরা ওকে করছি। তাহলে এই 35-এর মধ্যে এই কয়েকজন আসছে, তাই তো? সো আমাদের এদেরকে আমরা এখন কি দিতে পারবো? সুন্দর করে বোনাস দিতে পারবো। এখন আমি আইটাকে আরো সহজ করতে, বোনাস অ্যাপ্লিকেবল করার জন্য করতে যাচ্ছি। আচ্ছা, এই বোনাস এই দুইটা মিলে একটা হবে, তো আমরা মার্জিন সেন্টার করে দিই এটাকে। ওকে, সো এখান থেকে আমরা এটাকে মিডল করে দিতে পারি। এই যে লেখাগুলো আমরা একটু কি করবো, এগুলো সেন্ট্রাল করে দিব। কোথা থেকে? এই জায়গা থেকে, এই যে সেন্ট্রাল অ্যালাইন করব, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে, তাই না? সেলসটাকে আমরা একটু বড় করতে পারি, সেলস লেখাটাকে। আচ্ছা, বেশি বড় হয়ে গেল। ওকে, তো বোনাসের এখানে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করি, সেটাকে বলা হয় ইফ ফর্মুলা। কি ফর্মুলা? ইফ ফর্মুলা। সাধারণত এই ফর্মুলাটা ব্যবহার করে আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষার রেজাল্ট এগুলো তৈরি করা হয়। সো আমরা যদি এখানে ইকুয়াল টু ইফ প্রেস করি, সো ইফ প্রেস করার পর আমার এখানে কিন্তু দেখাচ্ছে, কি দেখাচ্ছে? আমার একটা ফর্মুলা দেখাচ্ছে, তাই না? সো আমরা যদি এখানে একটা ফর্মুলা দেই, তাহলে ফর্মুলা কি দিব আমরা? সো আমি চাচ্ছি যে এখানে ওই সূত্রটাই প্রয়োগ করতে, যে 35,000 টাকার নিচে যারা কি হবে, আমার ফর্মুলাটা হবে এরকম যে 35,000 টাকার নিচে যারা কি করবে, সেলস করবে, তারা বোনাস পাবে না। কোন এমপ্লয়িটা এখানে আমার বোনাস অ্যাপ্লিকেবল, কার জন্য, আমি এটা এখানে মার্ক করব। আবার 35,000 টাকার উপরে যারা সেলস করছে, তাদের এখানে বোনাসটা অ্যাপ্লিকেবল হবে। সো এখানে আমরা লজিক্যাল একটা টেস্ট দিব। কি দিব? লজিক্যাল টেস্ট। সো লজিক্যাল টেস্টটা কি হতে পারে? ওই যে বললাম যে আমাদের লেস দেন বা গ্রেটার দেন করে করতে পারি। সো আমরা এখানে যদি দেই লজিক্যাল টেস্টটা, আচ্ছা সূত্রটা একটু আমরা যদি দেই, তাহলে আমাদের লেস দেন এবং গ্রেটার দেন একটা চিহ্ন আছে, এটা আমরা জানি। কিন্তু এটাকে বলা হয়, আমাদের কিবোর্ড আমরা খুঁজে নিলে পাবো, এটা হলো আমাদের একেবারে লোয়ার লোয়ার রোতে আছে, সেটা আমাদের শিফট থেকে শুরু করে এই জায়গায় পাবো আমরা, তাই না? সো এটা যদি আমরা প্রেস করি, তাহলে এই যে দেখা যাচ্ছে আমার কি আসতেছে, এটাকে কি বলা হয়? লেস দেন। অর্থাৎ হলো এইখানে যে সংখ্যাটা আমি এখন লিখবো, এখন ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখলাম হলো 35,000, তাহলে 35,000টা হলো কি? 35,000 থেকে কম। ইফ 35,000 থেকে কম, যদি 35,000 থেকে কি হয়? কম হয়, তাই না? সো আমি এখানে একটা কি দিলাম? কমা দিলাম। দেওয়ার পর আমরা একটা এখানে একটা কি লিখবো? ভ্যালু ইফ ট্রু। তো এই ভ্যালুটা লেখার জন্য আমাদের ইনভাইটেড কমা ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? এই যে ইনভাইটেড কমা। আচ্ছা, এখানে একটু কিবোর্ডটা সমস্যা আছে, আমরা এইভাবে দিব। ইনভাইটেড কমা দিলাম। অ্যাপ্লিকেবল প্রথমে কি দিব? যদি ট্রু হয়, কি হয়? সত্য হয়। যদি এর থেকে কি হয়? 35,000 থেকে কম হয়, তাহলে কি হবে? নট অ্যাপ্লিকেবল নাকি? নট, আমরা লিখে দিই APPLICABLE, অ্যাপ্লিকেবল। তারপর একটা কমা দিলাম, দেওয়ার পরে আচ্ছা ইনভার্টেড কমাটা ক্লোজ করব আমরা, এবার একটা কমা দিব। দেওয়ার পরে আমরা কি করব, যে যদি নট অ্যাপ্লিকেবল হয়, কি হয়? যদি অ্যাপ্লিকেবল হয়, যদি এটা কি হয়? ফলস হয়। মানে আমি কি বলতে চাচ্ছি, যে এইটা আমার যদি ফলস হয়, মিথ্যা হয়, যে সে কি হয়? কম না বেশি সে পাইছে, তার মানে কম। আমি তো দিয়েছি কি, ইফ 35,000 থেকে যদি কম হয়, 35,000 থেকে কম হয়, কম হলে কি হবে? নট অ্যাপ্লিকেবল। আর যদি কম না হয়, তার মানে এটা ফলস নাকি? তাহলে আমার কি হবে? অ্যাপ্লিকেবল। তাহলে আমি এখানে ডাবল ইনভার্টেড কমা দিব, আবার অ্যাপ্লিকেবল, অ্যাপ্লিকেবল দিয়ে ডাবল ইনভার্টেড কমা আমরা ক্লোজ করে দিব।
দিয়ে আমরা ব্র্যাকেটটা দিব, দিয়ে আমি ইন্টার দিয়ে দিব। আচ্ছা এখানে কিছু একটা ভুল হয়েছে, তো ফর্মুলাটাকে আমরা একটু দেখি। সো ভুল হলে আমাদেরকে একটু এইভাবে শো করবে, ঠিক আছে? সো আমরা কিন্তু হেল্পে গেলেও আমরা হেল্প পাবো। আচ্ছা এইখানে একটা বিষয় হলো, আমরা এই যে লজিক্যাল টেস্টটা দিয়েছি এটা কাকে দিয়েছি, এখানে একটা ভুল হয়েছে আমাদের। আচ্ছা এটা ক্লোজ করি। এই যে ইফের আমাকে এখানে নিয়ে আসছে, আমার লজিক্যাল টেস্টটা কাকে নিয়ে? আচ্ছা 35,000 টাকা, এটা কম, এখানে আমার অনেকগুলো সেল আছে তাই না? কোন সেলটাকে আমি নিব? আমার হলো কি টোটাল সেলস থেকে, তাই না? তো আমি এই সেলটাকে নিব। তো আমরা এখানে একটা ক্লিক করব, টোটাল সেল না এভারেজ সেল থেকে, তাই না? এভারেজ সেলে আমরা যাব। আচ্ছা এখানে আমরা কিন্তু এভারেজ সেলসের উপর এটা দিব, তাই তো? সো এভারেজ সেলটা আমরা কত দিব এখানে? কত আছে? 35,000-এর উপরে যাদের হবে তাদেরকে দিব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 35,000-এর উপরে এখানে কারো নাই। কারো আছে? কিছু কিছু জায়গায় কেউ এটা মান্থলি পাবে, কিন্তু একদম আমরা 6 মাস পরে এইটা আমরা দিতে যাচ্ছি কি 6 মাস পরে একটা কি দিব, একটা বোনাস দিব, তাই তো? সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এখানে এই এভারেজ সেলস থেকে আমাদের নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে একটু আমাদের ভ্যালুটাকে চেঞ্জ করি আমরা। তো আমরা দিতে চাচ্ছি যে যারা 30,000-এর উপরে পেয়েছে নাকি। সো এখানে আমরা 30,000 করে দিই, 30,000। তাহলে এই ভ্যালুটা যদি কত হয়, P8, এই সেলের যে ভ্যালুটা আছে, এভারেজ সেলটা আছে, অর্থাৎ হলো এই হাবিবুর রহমানের সেলসটা যদি 30,000 টাকার কি হয়, নিচে হয়, তাহলে সে বোনাস পাবে না, নট অ্যাপ্লিকেবল। আমার যদি 30,000 টাকার উপরে হয় তাহলে সে বোনাসটা পাবে। বাকি সূত্রটা আমাদের আশা করি ঠিক আছে। ওকে, এখন আমরা যদি ইন্টারপ্রেস করি, আচ্ছা আবার কোথাও, আচ্ছা নট অ্যাপ্লিকেবল, এখানে একটা ভুল হয়েছে। ইফ দেওয়ার পর আমরা এটা দিয়েছি, এটা করেছি বোনাস অ্যাপ্লিকেবল, ইনভার্টেড কমা ক্লোজ করেছি, অ্যাপ্লিকেবল। আচ্ছা ভুল তো কোনো হয় নাই। ওকে, ইন্টারপ্রেস করি। আচ্ছা এখানে কিছু একটা ভুল হয়েছে, আমরা আবার সূত্রটাকে দেই, ইন্টার দেই। ওকে, কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে আমরা ডিলিট করি। সেটাকে আবার আমরা ইকুয়াল টু ইফ, এখানে ডাবল ক্লিক করব। কি করব? ডাবল ক্লিক করব। তাহলে আমার লজিক্যাল টেস্ট হলো এইটা, এটা আমরা কত দিব? ফর এক্সাম্পল আমরা এটাকে এখন লেস দেন করি। আচ্ছা গ্রেটার দেন দিয়ে করি, গ্রেটার দেন বা লেস দেন যেটা দিয়ে করি সমস্যা নেই। তাহলে আমরা কত দিতে চেয়েছিলাম? 30,000 নাকি? তাহলে এইটা আমরা দিব 30,000। আমরা বলছি কি যে এই যে এই সেলসটার যে পার্সনটা আছে তার এভারেজ সেলটা 30,000 টাকার কি হয়, উপরে হতে হবে। তাহলে ভ্যালুটা আমার এখন কি দেখাচ্ছে? 30,000 টাকার উপরে। তো 30,000 টাকার উপরে যদি হয় তাহলে আমাদের কি হবে? বোনাস অ্যাপ্লিকেবল নাকি, বা আমরা নট অ্যাপ্লিকেবল একটা ওইটা লিখতে পারি। সো আমরা এখানে ইনভার্টেড কমা দিচ্ছি, ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমরা কি দিব? BON US APPLICABLE অ্যাপ্লিকেবল। আচ্ছা তারপর ইনভার্টেড কমাটাকে আমরা ক্লোজ করছি,
ক্লোজ করার পরে আমরা কমা দিচ্ছি, দিয়ে আবার একটা স্পেস দিব, দিয়ে আবার ইনভাইটেড কমা দিব। এটা হলো ট্রু। যদি ট্রু হয় তাহলে সে পাবে, তাই তো? এর থেকে 30,000 থেকে বেশি হলে সে পাবে, আর যদি ফলস হয় তাহলে পাবে না। তার আমরা কি দিব? নট অ্যাপ্লিকেবল, নট APPLICABLE অ্যাপ্লিকেবল। আচ্ছা, দেন হলো ইনভাইটেড কমা দিব আমরা, ইনভাইটেড কমা দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করব, করে আমরা ইন্টার প্রেস করব। আচ্ছা, এখানে কোথাও একটা ভুল দেখাচ্ছে, বোনাস। আচ্ছা, এই কিবোর্ডটাতে একটু সমস্যা আছে, আমরা একটু কিবোর্ডটা চেঞ্জ করি। প্রবলেমটা ইনভাইটেড কমাতে প্রবলেমটা দেখাচ্ছে। ধরো এন্টার দেই। আচ্ছা, দেয়ার ইজ এ প্রবলেম উইথ ফর্মুলা নট trying to type a formula when the first character is an equal a formula. First you type আচ্ছা, এটা ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, এখানে কিবোর্ডটাতে একটু সমস্যা আছে, আমরা সাধারণত ওকে পেয়েছি এবার। ইনভাইটেড কমাটা আমাদের উপরের দিকে আছে, সো ইনভাইটেড কমাটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট দিতে হবে, মানে একসাথে আমরা যেটাতে করতেছি, এখানে কিবোর্ডের লেআউটটা একটু ঝামেলা আছে। এখন এটাতে একটা একটা করে আসতেছে, শিফট দিলে এখানে @, আসতেছে, কিন্তু এটা @এর না, এটা একটা ঝামেলা হতে পারে। সো আমরা এখান থেকে দিই, এখন এন্টার দিই, ওকে চলে আসছে। তাহলে আমাদের এই কিবোর্ডের লেআউটের কারণে কিন্তু আমাদের ঝামেলা হয়েছিল। সো কেননা আমরা এই কমাটা আর হলো এটা একবার প্রেস করি আর দুইবার প্রেস করে যদি ইনভার্টেড কমা করি, এটা ইনভার্টেড কমা আসলে হয় না। সো এটাকে অ্যাপোস্ট্রোফিস বলে, কি বলে? এটা ডাবল অ্যাপোস্ট্রোফিস হয়ে গেছে। সো এখানে তো তাকে যে ভাষাটা দিব সে সেই ভাষাটা বুঝবে, আর এইখানে তার ফর্মুলার সূত্রটাই হচ্ছে ইনভার্টেড কমা। সো এখানে আছে এই যে @এর মধ্যে চলে আসছে ইনভার্টেড কমাটা আমাদের। সো অনেক সময় আমাদের কিবোর্ডের এরকম লেআউটের প্রবলেম হয়। সো প্রবলেম হলে আমরা একটু খুঁজে নিব যে আসলে ওটা কোথায় আছে। সো এইখানে আমরা ইনভার্টেড কমা আমরা দেখতে পাচ্ছি যে ASDF GHJK L এর পরে কোলন, কোলনের পরে ইনভার্টেড কমা থাকার কথা, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু অ্যাপোস্ট্রোফিস। এখানে আমরা শিফট ধরে চাপ দিলে আমাদের অ্যাপোস্ট্রোফিস হলো, আমরা যদি একটা জাস্ট ক্লিক করি শিফট ছাড়া তাহলে, কিন্তু আমরা যদি শিফট ধরে চাপি তাহলে এখানে ইনভার্টেড কমা আসার কথা, কিন্তু এখানে আমাদের @, আসছে, তার মানে @ যেখানে আছে ওইখানে এটা সুইচ হয়েছে। তো @ আমাদের কোথায় আছে? নাম্বার রোতে আছে, এই যে 1 2 2 এ আছে, শিফট ধরে আমরা 2 প্রেস করে এখন ইনভার্টেড কমা চলে আসছে। সো ওকে, তার মানে হলো আমরা দেখতে পাচ্ছি যে নট অ্যাপ্লিকেবল। নট অ্যাপ্লিকেবল কেন দেখালো? সে 30,000 টাকার উপরে সেলস করতে পারে না এভারেজ। সো আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো কে কে বোনাস অ্যাপ্লিকেবল, কে কে বোনাস অ্যাপ্লিকেবল নয়। তাহলে ইনি হলো অ্যাপ্লিকেবল, 30,000 টাকার উপরে সেলস করেছে। তারপরে ইনি অ্যাপ্লিকেবল, 30,000 টাকার উপরে সেলস করেছে। তাহলে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে আমাদের এই পার্সনগুলো, এই 3জন পার্সন হলো বোনাস পাওয়ার যোগ্য। এটা হলো একদম হাফ ইয়ারলি, ষান্মাসিক একটা রিপোর্ট করে আমরা 6 মাস পরে ঘোষণা দিয়েছিলাম যে এদেরকে আমরা 6 মাস পরে যাদের সেলসটা কত হবে, এভারেজে 30,000 হবে, তাদেরকে আমরা দিব। আর মান্থলি যাদেরকে দিতে চাইছি তাদের সেলসটা কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি, তাই না? সো বিষয়টা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। সো আশা করছি যে আজকের এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে এবং এটা কাজে দেবে। সো এইভাবে করে আমরা একটা সেলস রিপোর্ট তৈরি করতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাসের সেশন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।